বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা, রাষ্ট্রপতি নির্বাচনে স্পিকারের সাথে ইসির বৈঠক, প্রস্তুত কমিশন জানালেন সিইসি। দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি নাই। স্বাস্থ্য খাতে বরাদ্দের সিংহভাগই ব্যয় হয় অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে। 200-র বেশি ভবন অব্যবহৃত পড়ে থাকলেও সেবা বঞ্চিত সাধারণ মানুষ। ফিজারের মুজারের বাচ্চাদের হইতে গেলে অনেক দূরে যেতে হয়, কষ্ট হয়, সময়তে মারাও যায়। এটার যে দায়িত্ব সে যদি মনে করেন এখন ঠিক করে দেয় তাহলে মানুষের উপকার। সম্পদের বিবরণী দাখিল না করায় সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের 3 বছরের কারাদণ্ড, ঢাকার বিশেষ জজ আদালতের রায়। বিধি মেনেই 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, মন্তব্য তথ্য উপদেষ্টার। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপি নেতাদের নিয়োগের সমালোচনা জামায়াতের। সিলেটে বিদ্যুৎ বিল নিয়ে জনমনে অসন্তোষ, স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি বিল আসার অভিযোগ, অতিরিক্ত টাকা কাটার সুযোগ নেই দাবি কর্তৃপক্ষের। বিদ্যুতের ব্যবহার একই ছিল, কিন্তু আমাদের ওই যে টাকাটা বেশি লেগেছে। আমার স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি আমি করেছি, কিন্তু আমাকে বিল দিতে হয়েছে গত মাসের থেকে এ মাসে প্রায় ডাবলের কাছাকাছি। তেহরানের সাথে আন্তরিক আলোচনা চলছে, দাবি ট্রাম্পের। সরাসরি সংলাপের কথা নাকচ করল ইরান। কূটনীতি ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ওয়াশিংটনের। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার সকাল 11টায় বঙ্গভবনে পৌঁছান তিনি। বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতিকে স্বাগত জানায় অশ্বারোহী দল। রাষ্ট্রপতির দায়িত্ব নেয়া হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অব অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর। এরপর বঙ্গভবনে নিজ অফিস কক্ষে যান তিনি। বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে পরিচিত হন। রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগ সচিব বঙ্গভবন সম্পর্কে অস্থায়ী রাষ্ট্রপতিকে অবহিত করেন। পরে বঙ্গভবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন হাফিজ উদ্দিন আহমদ। অংশ নেন নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বঙ্গভবনে তিনি অফিস করলেও থাকবেন সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবনে। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, তবে এখনও ঠিক হয়নি দিনক্ষণ। মঙ্গলবার সকালে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এমনটাই জানান সিইসি। বলেন, ভোটার তালিকা চেয়ে চিঠি দেয়া হয়েছে সংসদ সচিবালয়ে। দিন ঠিক হলে গেজেট প্রকাশ করা হবে। গেল শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আগামী 90 দিনের মধ্যে রাষ্ট্রের 23তম রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে সংসদ সদস্যদের। মঙ্গলবার বেলা 11টায় রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা করতে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররা। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, সরকার যখনই চাইবে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি নাই। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রস্তুতির ব্যাপার আছে, তো আমাদের অধিকও ব্যস্ততা আছে, সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। ইতোমধ্যে ভোটার তালিকা চেয়ে জাতীয় সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান সিইসি। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। এ সময় সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান সিইসি। সংসদ থেকে বিষয়টি ইসিতে পাঠালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সভায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এ সময় সভায় সংশ্লিষ্টরা দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভায় জানানো হয়, প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে যন্ত্র দুটি দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। দেশীয়ভাবে উৎপাদিত হওয়ায় যন্ত্র দুটি তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করতে ভূমিকা রাখবে। একে তো বাজেটের স্বাস্থ্য বরাদ্দ কম, তার উপর বরাদ্দকৃত বাজেটের বড় অংশ চলে যায় অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে। সেবায় যতটা বরাদ্দ থাকে তারও যৎসামান্যই পাচ্ছেন সরকারি হাসপাতালের রোগীরা। অতিরিক্ত চাপকে কারণ হিসেবে দেখানো হলেও অনিয়ম, দুর্নীতিকে দায়ী করেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। স্বাস্থ্য খাতে সেবার পরিধি সন্তোষজনক করতে সবার আগে নজরদারি, জবাবদিহিতা ও বাজেটের পরিকল্পিত ব্যবহারের পরামর্শ তাদের। নাহিদ হোসেনের ক্যামেরায় রাসেল আহমেদের রিপোর্ট। নতুন অতিথি, বয়স মাত্র 3 দিন, এখনো নাম রাখা হয়নি। সুরাইয়া আক্তারের ছেলে হিসেবেই পরিচিত। তাকে পৃথিবীর আলো দেখাতে সুরাইয়ায় এক সরকারি হাসপাতালে ছিলেন 3 দিন। বেড ভাড়া সহ হাসপাতালে জমা দিয়েছেন 8,500 টাকা। আর বাইরে থেকে ওষুধ পরীক্ষা বাবদ খরচ হয়েছে আরও 15,000 টাকা। না, বেড ভাড়া তো নাই, আমাদের ওটির বিল লাগছে 5-7 হাজার টাকার মতো, এরকমই। আর ওষুধপাতি লাগছে নিজেদের। বেড ফ্রি বেডে আমাদের যদি বললাম না 30 থেকে 35 হাজার টাকা হতে পারে টোটাল। রোগীর জন্য সব ঔষধ ফ্রিতে দেওয়ার বাজেট নেই রাষ্ট্রের, আবার রোগীর অনুপাতে চিকিৎসকও নেই। পাশ করা চিকিৎসক থাকলেও নতুন পদ সৃষ্টি হয়নি অর্থের অভাবে। প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য বাজেটের উপযুক্ত ব্যবহার হচ্ছে কি? আমরা হসপিটাল তৈরি করছি, হসপিটাল এক্সপানশন হচ্ছে, নতুন মেডিকেল কলেজ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা চালানোর জন্য যে হিউম্যান রিসোর্স লাগবে সেটা যেহেতু সাথে সাথে হয় না, 2-5 বছরে হয় না, তাহলে জনগণ দেখা যাচ্ছে যে এখান থেকে বেনিফিট কিন্তু পাচ্ছে না। সেবা খাতের বাইরে স্বাস্থ্যের মোট বাজেটের বড় অংশই অবকাঠামো উন্নয়নে ব্যয় হয়। প্রতিবারই সেবা বৃদ্ধির চেয়ে নতুন নতুন ভবন নির্মাণে আগ্রহী হন কর্তা ব্যক্তিরা, অথচ জনবল না থাকায় সেসব যুক্ত হয় কেবলই অপচয়ের খাতায়। এই হাসপাতালের কথাই ধরা যাক। 2006 সালে ধামরাইয়ের কৃষ্ণনগর গ্রামে করা হয় 20 শয্যার এই হাসপাতাল। এরপর পার হয়েছে 20 বছর, কিন্তু হাসপাতাল আর চালু হয়নি। আগাছা আর ঘাসের আধিপত্য দেখে বোঝা যায় কারোর নজরও পড়েনি এদিকে। আমরা ফাঁকে যাই, ঢাকা যাই, ফার্মঘাট যাই। সিজারের মুজারের বাচ্চাদের হইতে গেলে অনেক দূরে যেতে হয়, কষ্ট হয়, সময় তো মারাও যায়, আবার সময় তো অনেক তাড়াতাড়ি করে যাইতে পারি না রাত করে। ভালো হইলে আমাকে অল্প তাড়াতাড়ি আইসা আপাতত কিছু চেষ্টা নিতে পারতাম আমরা। তারপরে আমার যাওয়া লাগে হে ধামরা, ইসলামপুর, নাইলমা, সাভার। একই সময়ে বিএনপির শেষ বছরে কেরানীগঞ্জের কোন্ডা গ্রামে 20 শয্যার এই হাসপাতাল নির্মাণ করে তৎকালীন বিএনপি জোট সরকার। উদ্বোধন করেন তখনকার স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এর অবস্থাও একই রকম। রোগী ভর্তি দূরে থাক, কোনোদিন ব্যবহারই হয়নি ভবনটি। জনমানবহীন অভয়ারণ্য পেয়ে অপরাধের চারণভূমি হয়েছে ভবনগুলো। এখানে যেমন হিরঞ্চি মিরঞ্চি গাঞ্জা গুঞ্জা খায়, কে বলবো গার্জিয়ান কেটে, এটার যে দায়িত্ব সে যদি মনে করেন এখন ঠিক করে দেয় তাহলে মানুষের উপকার হয়। রাত হলে নাকি ভূত থাকে, এই শুনি আমরা, যে সত্যি যে হাসপাতালে নাকি শয়তান টয়তান এগুলো থাকে। সুবিধা হয় অনেক, মনে করেন মাসে ওষুধ পানি পায়, সরকারি কম দামে পায়, কিংবা পয়সা করি লাগে না। দেখে মনে হতে পারে 100 বছরের পুরনো কোনো জরাজীর্ণ ভবন এটি, কিন্তু আসলে 20 বছর আগে ভবনটি নির্মাণ করা হয়েছিল হাসপাতালের জন্য। এরপর থেকে আর কখনোই ভবনটি ব্যবহৃত হয়নি। সরকার বদলায়, কিন্তু ব্যয়ের ধরন পাল্টায় না। আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদে 2020-21 সালে মানিকগঞ্জ সদরে জনস্বাস্থ্য প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন করা হয়,
কিন্তু জনবল নিয়োগ না হওয়ায় পুরোদমে চালু করা যায়নি প্রশিক্ষণ কেন্দ্রটি। এর কিছুটা দূরে একই আমলে ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মানিকগঞ্জ। জনবলের ব্যবস্থা হয়নি এখানেও, অথচ শিক্ষার্থী ভর্তি করা হয়েছে অ্যাটাচমেন্টে থাকা অধ্যক্ষের অধীনে। ফলাফল যা হবার তাই, ক্লাস নেই, ল্যাব নেই, কিন্তু কোর্সের মেয়াদ পার হচ্ছে। আমরা মেডিকেল টেকনোলজিস্ট, আমরা হাতে কলমে শিখবো, কিন্তু আমরা কোনো কিছুই পারছি না, কারণ আমাদের দুটো ল্যাব নেই। রেডিওগ্রাফির ল্যাবে কোনো যন্ত্রপাতি নেই। কোড না থাকার কারণে আমাদের ইনস্টিটিউটে এই টিচার নাই, টিচার না হওয়ার কারণে আমরা ক্লাস করতে পারতেছি না। একই সময় সাটুরিয়ায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছিলেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। এই প্রতিষ্ঠানের অবস্থাও একই রকম। প্রয়োজনীয় সব ভবনই করা হয়েছে, অথচ সেখানে কাজ করার কোনো লোকবল নেই। একটা প্রতিষ্ঠান রান করার জন্য শুধু স্থাপনা না, মানুষ লাগবে, জনবল লাগবে, যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন। মেশিন তো আমরা বানিয়ে রাখছি, কিন্তু এটার পিছনে আমাদের ম্যান নাই। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যাটা। মন্ত্রণালয়ে যখন পদ সৃজন হবে তখন আমরা বলতে পারবো যে কতগুলো শূন্য পদ আছে, বর্তমানে কতজন কর্মরত আছে এবং কতজন আরো নিয়োগ দেওয়া যাবে। একদিকে রাষ্ট্রের কোষাগারের অপব্যবহার, অন্যদিকে চিকিৎসার জন্য মানুষের হাহাকার। এই যেমন মুক্তিযোদ্ধা ওসমান গনি, বয়স ৭০ পার হয়েছে, রোগবালাই লেগেই থাকে। বাড়ির কাছের এই হাসপাতাল ভবনের পাশ দিয়েই চিকিৎসার জন্য যেতে হয় ১৫ কিলোমিটার দূরে। ওই যে হেপাত যাই, ওই যে জুলাই যাত্রাবাড়ি যাই, এইটা দেন, এইটা এই করলে এই জ্বালানি রয়ে যাবে। যেদিন ওইটা উদ্বোধন হবে সেদিন তো সার্ভিস উদ্বোধন হবে, সেদিন পেশেন্ট ওখানে সেবা নিবে, সেবা নিচ্ছে, সেটাই আমাদের এই হেলথ মিনিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, যেই যে সেই সার্ভিস উদ্বোধন করবে। কিন্তু আমাদের কালচারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা বিল্ডিং পৃথা কেটে উদ্বোধন করি। তাদের মতে কেবল বাজেটে স্বাস্থ্যের বরাদ্দ বৃদ্ধি নয়, দরকার অর্থের পরিকল্পিত ব্যবহার। সারা দেশে এমন প্রায় ২০০-র বেশি প্রতিষ্ঠান বা ভবন গড়ে তোলা হয়েছে যেখানে কোনো সেবা দেওয়া হয় না। আর তাই প্রতি বছর বাজেট এলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা জাগে, সে বাজেট কেবল অবকাঠামো খাতেই ব্যবহৃত হবে নাকি সাধারণ মানুষেরও কাজে আসবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ধামরাই। জামালপুর জেনারেল হাসপাতালে প্রায় ১ যুগ আগে কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছিল অত্যাধুনিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে যেখানে থাকার কথা ছিল ভেন্টিলেটর, মনিটর ও বিশেষজ্ঞ চিকিৎসা, সেই ইউনিটটি আজও তালাবদ্ধ। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল না থাকায় কখনোই চালু করা যায়নি আইসিইউটি। অথচ দীর্ঘদিন অচল থাকায় বিকল হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতিও। ফলে সংকটাপন্ন রোগীদের বাধ্য হয়ে পাঠানো হচ্ছে ময়মনসিংহ ও ঢাকায়। পেরিয়েছে প্রায় ১ যুগ, তবে মানুষের জীবন বাঁচানোর জন্য নির্মিত কোটি টাকার এই ইউনিট যেন নীরব এক স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। ২০১৫ সালের ৩১ জানুয়ারি জামালপুর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী। অথচ সাজানো গোছানো এই আইসিইউ ইউনিটটি এখনও ব্যবহার করা হয়নি একদিনের জন্যও। দীর্ঘদিন অচল পড়ে থাকায় বিকল হয়ে গেছে প্রায় সব মূল্যবান যন্ত্রপাতি। হাম, রুবেলা সহ বিভিন্ন জটিল রোগের প্রকোপের এই সময়ে সরকারি হাসপাতালে আইসিইউ সেবা হয়ে উঠেছে অত্যন্ত জরুরি। অন্য অন্য হাসপাতালেও আইসিইউ আছে, জামালপুরও আইসিইউ এর এটা চালু করা হয়েছে আর কি, দেওয়া হয়েছে কিন্তু চালু হয় নাই। আমরা গরিব মানুষ, আমরা রোগী নিয়ে আসলে কালকে মমিসিং যান, সিরাজু গেলে কালকে মমিসিং যান, মমিসিং যান এই ক্ষমতা দান করে নাই। মানুষের অনেক ভোগান্তি হয়, ২-১ দিন আইসা থাকতে পারে না, রিলিজ করে দেয়, এমনকি উগি মারাও যায়। যদি আমরা উপকার নাই হয় তাহলে এটা দিয়ে লাভটা কি? এই জন্য আমাদের দাবি হলো যেন সরকারের পদক্ষেপ গ্রহণ করে। ইউনিটটি চালুর দাবিতে স্থানীয়ভাবে মানববন্ধন সহ নানা কর্মসূচিও পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে একাধিক চিঠি পাঠানো হলেও মেলেনি কোনো কার্যকর উদ্যোগ। তাই দ্রুত আইসিইউ চালুর জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করছেন সচেতন নাগরিকরা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে তারা একাধিকবার ডিজি হেলথ মন্ত্রণালয় বারবার লেখার পরেও সাড়া দেয় নাই। জামালপুর জেলার কথা বিবেচনা রেখে আইসিইউ বিভাগটি নতুন করে চালু করা যায় কিনা সে বিষয়ে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ করে
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ বলছে, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে আইসিইউ ইউনিটটি চালু করা সম্ভব হয়নি। তৎকালীন সময়ের জন্য প্রয়োজনীয় জনবল বা অন্যান্য যন্ত্রপাতির জন্য চালু করা হয়তো সম্ভব হয়নি। আমি এই চেয়ারে আসার পরবর্তীতে এই দুটি আইসিইউ বেডকে চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করার জন্য আবার অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। আমরা বরাবরই সবসময় অধিদপ্তরে চিঠি লেখালেখি করেছি এবং আমরা আলোচনাও করেছি, কিন্তু আমরা এটা চালু করতে পারিনি এবং এটি চালুর জন্য যে প্রয়োজনীয় জনবল সেটিও অপ্রতুল। আমরা চেষ্টা করছি আগামীতে এটা কিভাবে চালু করা যায়। জামালপুরের ৭ উপজেলা এবং কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার প্রায় ৩০ লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসা এই হাসপাতাল। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ৪৫ দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে মগবাজারের আদ্দিন হাসপাতাল। শিশু মৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানায়, বন্ধ থাকাকালীন সময়ে হাসপাতালের ওয়ার্ড, আইসিইউ সহ সার্বিক অবকাঠামো সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। একই সাথে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে কর্মীদের দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। লাইসেন্স পুনর্বহালের পর আজ সকাল থেকে আবারও পুরো দমে শুরু হয়েছে রোগীদের চিকিৎসা ও সেবা কার্যক্রম। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ফের চালু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মেডিকেলের শিক্ষার্থী সহ চিকিৎসা নিতে আসা রোগীরা। এই হসপিটালে না, আপনারাও সব হসপিটালে করবেন, কারণ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হলে আমরা সবাই উপকৃত হব। ওয়ার্ড জাস্ট স্টার্ট করেছি, এর কিছুক্ষণের পরেই আমাদের কলেজে একটা দুর্ঘটনা হয়, যার জন্য আমাদের লাইসেন্সটা নিয়ে যাওয়া হয়। পরে এখন অনেক কষ্টের পরে এটা ফেরত পেয়েছি, তো আমরা অনেক খুশি। সরকারের চিঠি তো আমাদের জন্য একটা, ওই যে বললাম যে আমাদেরকে একটা সতর্কীকরণ, আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। আমি দোয়া করি মানুষ সুস্থ জীবন যাপন করুক, হাসপাতালে যেন আসতে না হয়, কিন্তু যদি যারা আসবে তাদেরকে যেন আমরা সম্মান করতে পারি, সেবা দিতে পারি। সম্পদ বিবরণী দাখিল না করায় ৩ বছরের কারাদণ্ডাদেশ হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সূর্যচৌধুরীর। সকালে দুদকের করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালত ২-এর বিচারক আয়েশা নাসরিন এই রায় দেন। দুদকের আইনজীবী রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। মামলার নথি অনুযায়ী এস.কে. সূর্যচৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের দায় দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছিল দুদক। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেই বিবরণী দাখিল করেননি। এরপর ১৫ জুলাই রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেছিলেন। মঙ্গলবার সকালে দুদকের মামলায় সম্পদ বিবরণী দাখিল না করায় ৩ বছরের কারাদণ্ডাদেশ হয়েছে এস.কে. সূর্যচৌধুরীর। ঢাকার বিশেষ জজ আদালত ২-এর বিচারক আয়েশা নাসরিন এই রায় দেন। দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী তথ্য না দেওয়ার কারণে ওনার বিরুদ্ধে মামলার রায়ে প্রমাণিত হয়েছে যে ওনাকে বিজ্ঞ আদালত ৩ বছরের সাজা দিয়েছেন। সুচতুর কৌশলভাবে একটা সুকৌশলে যে ওনার অবৈধ সম্পদটা যেন বের না হয়, কেউ জানতে না পারে, সেইটাকে অবৈধ সম্পদকে আড়াল করার জন্যই উনি এই ধরনের কৌশল অবলম্বন করেছেন। যে মামলাটার বিচার শেষে বিজ্ঞ বিশেষ জজ আদালত ২ আজকে রায় ঘোষণা করেছেন। এস.কে. সূর্যচৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। আলোচিত পি.কে. হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস.কে. সূরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে আছেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ২০১৮ সালে টেকনাফে কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সংস্থাটি জানিয়েছে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। গত রোববার এই হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জনকে আসামি করা হয়। অভিযোগ আমলে নিয়ে পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আসামি তালিকায় সে সময় র্যাব ৭-এর অধিনায়কের দায়িত্বে থাকা মিফতাউদ্দিন আহমেদের নাম রয়েছে। অভিযোগ দাখিলের একদিন পরে মিফতাউদ্দিনকে হেফাজতে নিল সেনাবাহিনী।
শুধুমাত্র আইন করে আর শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। রাজনৈতিক দলসহ সবাইকে নিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূল করতে হবে। ঠাকুরগাঁয়ে এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদক বিরোধী সভায় অংশ নেন তিনি। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁয়ে সকলকে সম্পৃক্ত করে মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে। এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। সামাজিক আন্দোলনের ফলে কিছুটা ইতিবাচক ফল পাওয়া সম্ভব। স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, রাজনৈতিক দল আছে, আপনাদের এই সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো আছে, সকলকে নিয়ে আমরা আপনার এই মাদক বিরোধী অভিযানটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময়ে কোনো কর্মকাণ্ডের জন্য আইনগত পদক্ষেপ নেওয়া যাবে না, তবে এর আগে পরে কোনো অপরাধ করে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। একথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে বিধি মেনেই। কেননা চাকরির বয়স ২৫ বছর হলে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে সরকার। ২০১৮ সালের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ হয় উল্লেখ করে ডাক্তার জাহেদ বলেন, ওই নির্বাচনে তদন্ত হওয়া প্রয়োজন। শাপলা চত্বর হত্যা মামলার বিচারের পথে সরকারের বাধা হওয়ার কোনো কারণ নেই বলেও জানান তিনি। বাংলাদেশ ব্রিক্সের সদস্য হওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে প্রধানমন্ত্রী যাবেন কিনা সেই সিদ্ধান্ত হয়নি। এছাড়াও পর্যটন নগর কক্সবাজারকে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে রূপান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। সরকার 25 বছর চাকরি হলে যে কেউকে অবসরে পাঠাতে পারেন কোনো কারণ দর্শানো ছাড়া। প্রত্যেকের 25 বছর হয়েছে এই বিধিতেই সরকার তাদেরকে অবসরে পাঠিয়েছে। এটার জন্য কোনো অপরাধ, কোনো কারণ দর্শানোর কিছুরই প্রয়োজন নেই। এটা আইনেই আছে। দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে বিএনপির দলীয় নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ এনেছে জামায়াতে ইসলামী। এর মাধ্যমে বিএনপি জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করেছে বলেও জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে এক সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা অভিযোগ করেন, নির্বাচনের পর নির্বাচন কমিশন, সচিবালয়, সিটি কর্পোরেশন, ওয়াসা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থায় রাজনৈতিক বিবেচনায় দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। এমনকি নির্বাচন কমিশন সচিবালয়ে চিহ্নিত রাজনৈতিক ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এই ধরনের নিয়োগ অবিলম্বে বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে জামায়াত। বিএনপির ৩১ দফার ৯ম দফায় সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করিবার লক্ষ্যে এই সকল প্রতিষ্ঠানে আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হইবে। সব জায়গাতে তাদের দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়েছেন, উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে, সিটি কর্পোরেশনগুলোতে, ওয়াসা। মানুষ বিস্মিত হচ্ছে। যশোরের একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে যশোর ৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে। এই নিয়ে প্রতিবাদ জানালে প্রতিষ্ঠানের শিক্ষকদের শাসানোর অভিযোগ উঠেছে এমপি অনুসারীদের বিরুদ্ধে। এই ঘটনায় এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। আরও জানবো এই বিষয়ে সহকর্মী ইমাম হাসান রুবেল এখন যুক্ত হচ্ছেন। রুবেল, এই মুহূর্তের পরিস্থিতি একটু জানতে চাই, পুরো ঘটনা সম্পর্কে একটু জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি যশোর ৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের তার যে বাসস্থান সেখানেই। তো এখানে বিক্ষুব্ধ জনতা তার বাড়িটা ঘেরাও করে রাখছে। তার মূল কারণ স্থানীয় যেটা গতকাল রাতে সন্ধ্যার দিকে ২-৩টা বাচ্চার সাথে তার মেয়ের সাথে কিছুটা বাকবিতণ্ড হয়। তো সেই জের ধরেই গতকালকে যখন এটা হয় তখন এমপি সাহেবের সাথে ওনারা এটা জানান। পরবর্তীতে আজকে সকাল নাগাদ যখন এমপি সাহেবের মেয়ে এটা নিয়ে আরো বেশি উদ্বুদ্ধ হয়ে পড়েন, তখন মাদ্রাসার যে শিক্ষক তাদের সাথেও কথা বলেন এবং মাদ্রাসার যে শিক্ষার্থী তার অভিভাবকরা শিক্ষকের কাছে এটা অভিযোগ দেন। অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এক তার এই মাদ্রাসাতে আসেন, কথা বাকবিতণ্ড শুরু হয়। তারপরে স্থানীয়দের যারা অভিভাবক আছে তাদের তো আমরা যতটুকু জানতে পেরেছি বাড়িটা ঘেরাও করে রাখেন
এখনো পর্যন্ত এখানকার পরিবেশ হচ্ছে যে তার মেয়েকে এখনো পর্যন্ত বাসাতে অবরুদ্ধ করে রাখা হয়েছে। প্রশাসন চেষ্টা করছে যে তাকে সঠিকভাবে বের করে নেওয়ার জন্য। এই ছিল আমাদের সর্বশেষ। রুবেল, ধন্যবাদ আপনাকে। দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের মাত্রা বেড়েছে উদ্বেগজনক হারে। 2019 সাল থেকে 2026 সালের জুন মাস পর্যন্ত 7.5 বছরে সড়ক দুর্ঘটনায় 7,364 জন শিক্ষার্থী নিহত হয়েছে, যা মোট নিহতের 15.11%। এই 7 বছরে সড়ক দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন 48,713 জন। রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনা পর্যবেক্ষণে দেখা যায় 5 থেকে 17 বছর বয়সী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে 3,328 জন। 18 থেকে 25 বছর বয়সী কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিহত শিক্ষার্থীর সংখ্যা 4,036 জন। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের কারণ হিসেবে ত্রুটিপূর্ণ সড়ক এবং অনিরাপদ যানবাহন, সড়ক ব্যবহার বিষয়ে সচেতনতার অভাব, শিক্ষা প্রতিষ্ঠানের সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা না থাকার কথা তুলে ধরা হয়। এছাড়া সচেতনতামূলক প্রচারণা না থাকা, বেপরোয়া বাইক চালানোর মানসিকতা, ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতাকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করে রোড সেফটি ফাউন্ডেশন। দুর্ঘটনা প্রতিরোধে বেশ কিছু সুপারিশও তুলে ধরে প্রতিষ্ঠানটি। সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় এআই ক্যামেরার পাশাপাশি প্লাগ অ্যান্ড প্লের ক্যামেরা বসানোর পরিকল্পনা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। ইতিমধ্যে 1000 ক্যামেরা কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান। সকালে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে নতুন ট্রাফিক সিগন্যাল প্রজেক্ট চালুর অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, বর্তমানে রাজধানীর 16টি পয়েন্টে 37টি এআই ক্যামেরা কাজ করছে। আরও 50টির মতো এআই ক্যামেরা বসানোর ব্যবস্থা হবে বলেও জানান তিনি। এছাড়াও সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বল্প মূল্যে 1000 প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরা বসানোর পরিকল্পনার কথাও জানান তিনি। অতিরিক্ত কমিশনার আরও বলেন, নতুন এই ক্যামেরায় তাৎক্ষণিক মামলা দেওয়ার সুবিধা না থাকলে রেকর্ড ফুটেজ দেখে পরবর্তীতে মামলার সুযোগ থাকছে। একই সাথে এআই ক্যামেরা অনেক ব্যয়বহুল হওয়ার প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরা ক্রয় করার কথা বলেন তিনি। এদিকে প্রতি মাসে সড়কে বিভিন্ন অনিয়মের কারণে প্রায় 50,000-এর বেশি মামলা হয়, যা মাসে গড়ে প্রায় 12 কোটি টাকার মতো। বছরে গড়ে 120 কোটি টাকা সরকারি কোষাগারে ট্রাফিক বিভাগ জমা করা হয় বলেও জানান তিনি। এআই ক্যামেরার কাজ হচ্ছে ফুললি অটোমেটিক কাজ করা, আর এখন যে আমরা ক্যামেরা বসাচ্ছি এটা রেকর্ডটা থাকবে ভিতরে, এইচডি কার্ডে রেকর্ড থেকে যাবে, একই কাজ করবে। ওইটাকে আমরা সংগ্রহ করে পরবর্তীতে আমরা কিন্তু এখান থেকে মামলা জেনারেট করব। দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে অন্তত 6 বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি নারায়ণগঞ্জে। দেশটির স্ট্রান কেপ প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, একটি হোলসেল দোকানে অগ্নিকাণ্ড হয়। আগুন লাগার সময় দোকানটিতে 7 জন অবস্থান করছিলেন। তারা রাতে ঘুমিয়েছিলেন দোকানটিতে। হোলসেল শপটি বাংলাদেশি মালিকানাধীন। দর্শক, 6 বাংলাদেশি নিহতের বিষয়ে বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নুরুল আলম। নুরুল আলম, নিহতদের সবার পরিচয় কি জানা গেছে কিনা এবং দূতাবাসের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? একদম মর্মান্তিক একটি খবরের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের আজ সকাল হয়েছে। সকাল থেকে এই খবরই সবার মুখে মুখে। আপনি একটু আগে যেমনটি বলছিলেন, গতকাল রাতেই সেই দোকানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি জোহানেসবার্গ থেকে অন্তত 1000 কিলোমিটার দূরে ইস্টার্ন কেপ প্রদেশের সমো টাউন নামক ছোট্ট একটি টাউন। সেই টাউনে বাংলাদেশি মালিকানাধীন এই দোকানটি সবচেয়ে কিন্তু বড় দোকান সেখানকার, যতটুকু আমরা জানতে পেরেছি। মা ক্যাশ এন্ড ক্যারি অর্থাৎ একটি হোলসেল দোকান। এই দোকানটিতে 7 জন বাংলাদেশি সহ স্থানীয় নাগরিক এবং বিভিন্ন দেশের অভিবাসী মিলে 30 জনের অধিক কর্মচারী কিন্তু কাজ করে থাকেন। এর মধ্যে সবাই কাজ শেষে চলে গেল। যে 7 জন বাংলাদেশি অগ্নিকাণ্ডের ঘটনা শিকার হয়েছে তারা কিন্তু দোকানের একটি রুমে কিন্তু তারা সেখানে রাত্রে থাকতেন, ঘুমাতেন। গতকাল সেই ঘুমের মধ্যেই মধ্যরাতে, রাত আনুমানিক 1:30-2টার দিকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের আসলে ঘটার পরে তারা কোনোভাবেই বের হতে পারেননি। ধোঁয়ায় হোক বা আগুনে পড়ে হোক, তারা কিন্তু 7 জনের ভিতর 6 জন মারা গেছেন। শুধুমাত্র একজন ব্যক্তি, তিনি দোকানের উপরে যে টিন শেড রয়েছে, কোনো না কোনো ভাবে টিন শেড কেটে একজন ব্যক্তি তিনি বেরিয়ে এসেছেন, কিন্তু তার সাথেও কথা বলার মতো পরিস্থিতি নাই। তিনি খুবই অসুস্থ, যার কারণে পুরো ঘটনা সম্পর্কে খুব বেশি এখন পর্যন্ত অবগত হওয়া যায়নি। তবে স্থানীয় সেখানকার প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভাষ্যমতো আমরা যতটুকু জানতে পেরেছি, গতকাল মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এমনকি 6 জন বাংলাদেশি অনস্পট তারা সেখানে মারা যান।
একজন বেরিয়ে এসেছেন, বা সেখানে পুলিশ ফায়ার সার্ভিস কাজ করছে। হয়তো আমরা আশা করছি কিছুক্ষণ পরে ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। আর যারা মারা গেছেন তাদের সকলের বাড়ি কিন্তু নারায়ণগঞ্জ। নুরুল আলম, অনেক ধন্যবাদ এই মুহূর্তের আপডেটটুকু দেওয়ার জন্য। কারিগরি বৃত্তিমূলক শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সেবাকে আরও জোরদার করতে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ষষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রাজধানীতে বাংলাদেশ মালয়েশিয়া যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই পদক্ষেপ শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও সমস্যা সমাধানে ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। বলেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। দক্ষতা ভিত্তিক শিক্ষায় পাঠ্যক্রম চালুর লক্ষ্যে বাংলাদেশ মালয়েশিয়া যৌথ টিভিটি সেন্টার অব এক্সেলেন্স গঠনেরও প্রস্তাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি বিশেষায়িত প্রশিক্ষণ, পেশাজীবী বিনিময়, বাংলাদেশি স্নাতকদের জন্য গ্রাজুয়েট পাস চালু এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। Current government under the dynamic leadership of Mr. Tariq Rahman is pursuing a comprehensive approach for strengthening technical and vocational education and training. The government has decided to expand technical education from class 6, which represents an important strategic shift towards introducing skills-based learning at an earlier stage of education. নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা তার বাড়িতে হামলার অভিযোগ এনেছেন ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাইম জানান, গতকাল ফেসবুক লাইভে চাঁদাবাজি সহ কিছু বিষয় তুলে ধরেন তিনি। তার দাবি, এর পরপরই জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদের লোকজন বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরিবারের সদস্যদের ভয়ভীতিও দেখানো হয়। এদিকে অভিযোগ অস্বীকার করে সুলতান বলেন, লাইভে আপত্তিকর মন্তব্য করায় তার সমর্থকরা ক্ষুব্ধ হতে পারেন, তবে হামলার বিষয়ে কিছু জানা নেই তার। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় সকালে ডেমরা কালীগঞ্জ সড়কের দেবই এলাকায় বিক্ষোভ করেছেন সুলতানের সমর্থকরা। সিলেটে জুলাই মাসের বিদ্যুৎ বিল নিয়ে জনমনে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি বিল আসার অভিযোগ গ্রাহকদের। যদিও বিদ্যুৎ বিভাগ বলছে, জুনে ইউনিট প্রতি দাম বাড়ায় বিদ্যুতের দাম কিছুটা বাড়লেও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সুযোগ নেই। বিস্তারিত নাবিল হোসেনের প্রতিবেদনে। নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস কয়েক বছর ধরেই চালাচ্ছেন রেস্টুরেন্ট ব্যবসা। রেস্টুরেন্টের স্বাভাবিক খরচের সাথে জুলাই মাসে নতুন করে যোগ হয়েছে বিদ্যুতের অস্বাভাবিক বিল। এতে বিপাকে পড়েছেন তিনি। ব্যালেন্সটা মানে ডাবল হয়ে গেছে, মানে আমার কাছে আর কি। মানে আমার যে ক্যাফেতে আমার আগে আমি প্রতিদিনই গ্যাস থেকে টাকা ঢুকানো হয়তো 500 করে মানে বিল ঢুকাইতাম, কিন্তু এখন আমার 500 করে হচ্ছে না, আমার প্রতিদিন 1000 টাকা করে লাগছে। শুধু এই নারী উদ্যোক্তাই নয়, নগরের বিভিন্ন শ্রেণী পেশার বাসিন্দাদের মুখে একই অভিযোগ। স্বাভাবিকের চেয়ে জুলাই মাসে বিদ্যুৎ বিল এসেছে কয়েক গুণ, যা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা প্রান্তিক জনগণের কাছে মরার উপর খাড়ার ঘায়ের মতো। সব কিছু এখন মানুষের কষ্টসাধ্যের চাইতে এখন সীমাহীন একটা কষ্টসাধ্যের মধ্যে মানুষ তার জীবন অতিক্রম করছে। এর মধ্যে বিদ্যুৎ বিল, আবার ভৌতিক বিল, আবার অস্বাভাবিক বিল, এই যে একটা অবস্থা, এটা একটা মগের মুল্লুকের মতো। আর আগে 30 টাকা 32 টাকা পার ডে গেল, আর 2 দিন ধরে দেখতেছি যে আমার 52 টাকা 53 টাকা যাচ্ছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমার আসলে বেশি কাটছে লাস্ট 2 মাস ধরে। হ্যাঁ, বিদ্যুতের ব্যবহার একই ছিল, কিন্তু আমাদের ওই যে টাকাটা বেশি লেগেছে। খুব যে বেশি বিদ্যুৎ ব্যবহার করেছি কিংবা ইকুইপমেন্ট ব্যবহার করেছি এরকম কিছুই ছিল না। আমার স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি আমি করেছি, কিন্তু আমাকে বিল দিতে হয়েছে গত মাসের থেকে এ মাসে প্রায় ডাবলের কাছাকাছি। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগ জানায়, অতিরিক্ত টাকা কাটার সুযোগ নেই। তবে কোনো গ্রাহকের মিটারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ বিভাগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রিপেড মিটার এই কোনো অবস্থাতেই বাড়ার কোনো সুযোগ নেই। আমাদের যদি কারো কোনো বিল নিয়ে আপত্তি থাকে, আমাদের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে তারা চেক করে আপনাকে ইনশিওর করবে। আমরা কারো অন্যায়ভাবে কোনো বিল করতে চাই না। অস্বাভাবিক বিদ্যুৎ বিল সুরাহার পাশাপাশি সরকারের প্রতিশ্রুতি মতো ডিমান্ড চার্জ, মিটার চার্জ প্রত্যাহারের দাবি গ্রাহকদের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। গ্যাস সংকটে ব্যাহত শিল্প উৎপাদন, পাশাপাশি বাসাবাড়ি ও পরিবহন খাতেও বিরূপ প্রভাব পড়েছে।
আরও জেনে নেব নারায়ণগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসাইন স্মিথ। শিল্প উৎপাদনের কি ধরনের সংকট তৈরি হচ্ছে এবং ফিলিং স্টেশনে গ্যাসের চাপ এই মুহূর্তে কেমন দেখছেন? যে নারায়ণগঞ্জে গ্যাসের মাধ্যমে যে সমস্ত শিল্প কারখানাগুলো চলে সেগুলোতে কিন্তু উৎপাদন ব্যাপক ব্যাহত হচ্ছে। কারণ আমি শিল্প মালিকদের সাথে কথা বলেছি, তারা যদি বলছেন যে এই গ্যাসের যে একেবারে চাপ নেই তেমন নয়, তবে গ্যাস আছে কিন্তু সেটির প্রেশার খুবই কম। অর্থাৎ যেখানে আগে একটি ফ্যাক্টরিতে 100 থেকে 150 টন আপনার উৎপাদন হতো একটি ডাইং ফ্যাক্টরিতে, সেখানে এখন উৎপাদন 40 থেকে 50 টনে নেমে এসেছে। অর্থাৎ এইভাবে কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরিতেই উৎপাদন অনেকটা ধস নেমেছে, যে কারণে তাদেরকে অনেকটা যে পরিমাণ উৎপাদন যে টার্গেট দেওয়া থাকে সেই টার্গেটে তারা করতে পারছে না, তারা তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, তাদের লোকসান গুনতে হচ্ছে। এবং বাসা বাড়িতে তো সকাল থেকেই গ্যাসের কোনো আসলে ওই রকম চাপ নেই। বেশ কিছুদিন ধরে এই বাসা বাড়িগুলোতে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছিল না, এবং আমাদের যে গৃহিণীরা কিন্তু রাত জেগেই ওখানে একটা রান্না বান্নার কাজ করতে হয়। আর পরিবহন সেক্টরে যারা সিএনজি যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোতেও কিন্তু গ্যাসের যে প্রেশার সেটি স্বাভাবিকের তুলনায় অনেক কম বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে গ্যাস পাম্পগুলোতে, নারায়ণগঞ্জে যে গ্যাস পাম্পগুলো আছে সেখানে কিন্তু তারা গ্যাস সরবরাহ করছেন, কিন্তু প্রেশার কম। কিন্তু ঢাকায় অনেকগুলোতে প্রেশার না থাকার কারণে কিন্তু অনেক গাড়ি নারায়ণগঞ্জ এসছে এবং গাড়িগুলো কিন্তু দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি। অর্থাৎ একজন সিএনজি চালককে গ্যাসের জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে গ্যাস দিতে হচ্ছে, যে কারণে তার কর্মঘণ্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা যে পরিমাণ আসলে আয় করার কথা সেই পরিমাণ আয় করতে পারছে না। বিশেষ করে যে এলএনজি যে টার্মিনাল যে ত্রুটি দেখা দিয়েছে, এই ত্রুটি মেরামত করতে যতটুকু সময় লাগে সেই সমস্যাটি থাকবে বলে শিল্প মালিকরা জানিয়েছেন। তিতাস গ্যাসের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে এই সমস্যার সমাধান করার জন্য সরকারের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি সমাধান হলে নারায়ণগঞ্জে যে গ্যাসের সংকট আপাতত দেখা যাচ্ছে সেটি হয়তো কিছুটা কেটে যাবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। স্মিথ, অনেক ধন্যবাদ আপনাকে। বৃহস্পতিবার থেকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী হজ ও ওমরা মেলা আয়োজন করবে হাব। দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান হাবের মহাসচিব ফরিদ আহমেদ। এ সময় তিনি অভিযোগ করেন, লাইসেন্সবিহীন এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয়ে অনুরোধ করা হলেও কোনো সমাধান আসছে না। প্রতারণা এড়াতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। হাব মহাসচিব আরও বলেন, পতিত স্বৈরাচার সরকারের মনোনীত এজেন্সি সরকারের হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে। কোনো সিন্ডিকেট হাব সমর্থন করে না বলেও জানান তিনি। এই মেলা আয়োজনের উদ্দেশ্য হলো মূলত বিভিন্ন হজ এজেন্সি ও হজে গমনোচ্ছুকগণের মধ্যকার দূরত্ব কমিয়ে তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা, যাতে করে হজযাত্রীগণ হজ উমরাকে কেন্দ্র করে যে এক শ্রেণীর গ্রুপ লিডার, প্রতারক এবং মধ্যস্বত্বভোগী শ্রেণী হয়ে উঠেছে তাদের কবল থেকে ধর্মপ্রাণ মানুষকে পরিত্রাণ দেওয়া। দেশের বাজারে 34 টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। স্বাস্থ্য সচিব, পরিবেশ সচিব, বাণিজ্য সচিব, বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদকে রিটে বিবাদী করা হয়েছে। বিএসটিআই, বুয়েটের একজন শিক্ষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়ে কমিটি গঠন করে 15 দিনের মধ্যে কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। মাননীয় বিচারপতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়ে 15 দিনের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ বলেছেন এবং সেখানে সায়েন্স ল্যাবরেটরির একজন, বুয়েটের একজন এবং বিএসটিআর একজন, এই 3 জনকে 15 দিনের মধ্যে একটা রিপোর্ট প্রদান করার জন্য বলছে। যুদ্ধবিরতি আলোচনায় নিয়ে উল্টো কথা বলছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের সাথে আন্তরিক সংলাপ চলছে, চুক্তির অনুরোধ জানিয়েছে তেহরান। ট্রাম্পের কথা উড়িয়ে দিয়ে তেহরানের দাবি, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান হলেও সরাসরি কোনো আলোচনা চলছে না দুপক্ষের মধ্যে। যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্র থেকে পালানোর পথ খুঁজছে, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। গেল 2-3 দিনে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে অভিযান স্থগিতের বিষয়ে নানা ব্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মার্কিন হামলায় নেতৃত্ব ও সামরিক সক্ষমতা ধ্বংসের কারণে দুর্বল হয়ে এখন তাদের সাথে আলোচনায় বসতে চায় ইরান। তবে দীর্ঘমেয়াদী আলাপের জন্য প্রস্তুত নয় ওয়াশিংটন। কূটনৈতিক তৎপরতা ভেস্তে গেলে আবার সামরিক অভিযানের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প।
আমরা তাদের নৌ ও বিমান বাহিনীকে ধ্বংস করেছি, নেতৃত্বকে ধ্বংস করেছি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও মিসাইল তৈরির সক্ষমতাও ধ্বংস করেছি। এখন তারা আমাদের সাথে চুক্তির কথা বলছে, কিন্তু যদি চাপ না দিতাম কোনো আলোচনা হতো না। কিভাবে তাদের আচরণ বদলেছে দেখছি। এই মুহূর্তে খুব আন্তরিক আলোচনা চলছে। ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘির দাবি, যুদ্ধের সমাপ্তি কিভাবে হবে তা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়। যুক্তরাষ্ট্র ৫ মাস ধরে জটিল ফাঁদে আটকা পড়ে আছে এমন মন্তব্য করেন তিনি। যতদিন প্রয়োজন প্রতিরোধ চালিয়ে যাওয়ার কথাও বলেন। কোনো চুক্তি একতরফা কার্যকর হয় না, তাই ইরানও এর অঙ্গীকার পূরণ বন্ধ রেখেছে। যদি সময় ঠিকঠাক হয় তখন ভাবব কি করব। একটি বিষয় নিশ্চিত, ইরান কখনোই জাতীয় স্বার্থ ও মৌলিক নিরাপত্তা ইস্যুতে আপোষ করবে না। শুরুতে তারা ভেবেছিল সহজেই ধ্বংস করে দেবে ইরানকে, আত্মসমর্পণ করাবে। ৫ মাস পর বুঝতে পারছে নিজেদেরই তৈরি ফাঁদে পড়েছেন তারা। টানা ৪ দিন ধরে শান্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইরান হামলা পাল্টা হামলা বন্ধ থাকলেও আছে চাপা উত্তেজনা। অচল অবস্থা বিদ্যমান হরমুজ প্রণালী ও বাব এল মানদেব ঘিরে। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।